আসসালামু আলাইকুম। উপন্যাস আমি পদ্মজা, পর্ব ৪৬। লেখনীতে ইলমা বেহরোজ। মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছে পদ্মজার মুখ। জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে। আমির পদ্মজার কোমর এক হাতে জড়িয়ে ধরে বলল, এবার তো থামো। আমিরের আলতো ছোঁয়ায় পদ্মজা আরও প্রশ্রয় পেয়ে কাঁদতে থাকলো। আমির বলল, এ তো আরও বেড়ে গেছে, থামো না, আমি আছি তো। আমরা ৬ মাস পর পর আসবো, অনেক দিন থেকে যাব। সত্যি তো? কাজের বাহানা দেখাবেন না? মোটেও না। আমির পদ্মজার চোখের জল মুছে দিল, এরপর চোখের পাতায় চুমু দিল। পদ্মজা নুয়ে যায়, বলল, নদীর পাড় থেকে কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, এই কথাটা ছাড়া আর কোনো কথা পারে না আমার বউ। পদ্মজা আমিরের দিকে একবার তাকালো, এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল, আমরা ট্রলার দিয়ে ঢাকা যাব? সেটা সম্ভব না, কিছুক্ষণ পরে ট্রেনে উঠে যাব। আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজা ট্রলারের ভেতর ঢুকে গেল। ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমির। তার এক হাতে লাগেজ, অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মজার মুখ নেকাবের আড়ালে ঢেকে রাখা। সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করল, খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি? কেবিনে। ততক্ষণে দুজন ৭৬ নম্বর কেবিনের সামনে চলে আসে। আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো। ৪টা বার্থ, ৪জনের কেবিন বোঝাই যাচ্ছে। পদ্মজা বলল, আরও দুজন আসবে কখন? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। ৪ বার্থই আমাদের। পদ্মজা ডান পাশে বাড়তে বসতে বসতে বলল, অনেক খরচ করেছেন। আমির লাগেজ জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসলো, বলল, নেকাব খোলো এবার, কেউ আসছে না। পদ্মজা নেকাব খুলল। ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করেছে। আমি জানালা খুলে দিতেই পদ্মজার চুল তিত্তির করে উঠতে থাকলো। পদ্মজা দ্রুত ২ হাত মুখের সামনে ধরে বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমির বাম পাশের বাড়তে বসে হাসলো, বলল, হাত ছড়াও, দেখি একটু আমার বউটাকে। পদ্মজা ২ হাত ছড়ালো, ঠোঁটে আঁকা হাসি, চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে, চুল অবাধ্য হয়ে উঠছে। আমির এক হাতের ওপর থুতনির ভর দিয়ে বলল, এই হাসির জন্য দুনিয়া এফর ওফর করতে রাজি। পদ্মজা দাঁত বের করে হাসল, লজ্জায় চোখ নামিয়ে নিল। আমির পদ্মজার পাশে এসে বসে পদ্মজার চুল খোপা করে দিল, এরপর বলল, এবার বোরকাটা খুলে ফেলো, গরম লাগছে না? পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমির বলল, কেউ আসবে না পদ্মবতী, পৌঁছাতে বিকেল হবে, নিশ্চিন্তে শুধু বোরখা খুলতে পারো, আর কিছু খুলতে হবে না। পদ্মজার কান রিরি করে ওঠে। আমিরের উরুতে কিল দিয়ে বলল, ছি। আমির উচ্চস্বরে হেসে উঠল। পদ্মজা ভ্রুকুটি করে বোরকা খুলি, এরপর জানালার ধারে বসে পড়ল। আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকে? একজন দারোয়ান আর একজন বোয়া আছে। যে বাড়ি না, তোমার বাড়ি। ওনারা বিশ্বস্ত, নয়তো রেখে এসেছি। পদ্মজা কিছু বলল না। আমির পদ্মজার পাশ ঘেঁষে বসল। পদ্মজার কানের দুলে টোকা দিয়ে কোমর জড়িয়ে ধরল। পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে। শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। চোখ বুজে স্বভাববশত বলে ওঠে, কেউ দেখবে। আমি ভ্রু কুঞ্চন করে চোখ তুলে তাকাই। পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে। জিহ্বা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করল। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, এরপর আরও শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে পড়ল, দেখুক, যার ইচ্ছে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দে পদ্মজার ঘুম ছুটে গেল। ধরফুরিয়ে উঠে বসে। কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না। আমিরের কোলে তার মাথা ছিল। মানুষটা এতক্ষণ বসেছিল। পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদ্মজা দ্রুত নিকাব পরে নেয়। এরপর আমির দরজা খুলল। ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে। নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা। আমির বলল, এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা। আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম। আর এমন করবেন না। আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে। নিন টাকা, ঝালমুড়ি দেন। লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল। বোধহয় আর বিক্রি হয়নি, ও হতে পারে আমিরই প্রথম কাস্টমার। লোকটি চলে গেল। আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করল। তারপর পদ্মজাকে বলল, একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এই নাও, খাও, এরপর আবার ঘুমাও। দুজনে একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে। আমির তার শহুরে জীবনের গতিবিধি বলছে, কখন কখন বাসায় থাকে, কিভাবে ব্যবসায় সময় দেয়। পদ্মজা মন দিয়ে শুনছে।
একসময় পদ্মজা বলল, একটা কথা জানার ছিল। কি কথা? আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকানো কোনো ব্যাপার আছে। শুধু মনে হচ্ছে না, একদম নিশ্চিত আমি। আমির উঁচু খেয়ে ঝুঁকে বসল, আগ্রহ ভরে জানতে চাইল কী রকম। পদ্মজা আরও এগিয়ে আসে। আকাশে দুপুরের কড়া রোদ, ছলাৎ করে রোদের ঝিলিক জানালায় গলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে। বাতাস ভ্যাপসা গরম, মাঝে মাঝে শীতল ঠান্ডা। সেসব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো। রুম্পা ভাবিকে বন্দি করে রাখা হয়েছে। আমি নিশ্চিত কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন। উনি সবসময় রুম্পা ভাবির ঘরের দরজায় নজর রাখেন। আমি অনেকবার ঢুকতে চেয়েছি, পারিনি। বাড়ির পেছনের জঙ্গলে কিছু একটা আছে। সেটা ভূত জিন জাতীয় কিছু না, অন্য কিছু। এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই, আমার অকারণেই মনে হয়েছে। জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি, আর ভয়ঙ্করও হয়নি। কেউ বা কারা এই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে, ভয়ঙ্কর করে সাজিয়েছে। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আপনি কি বলেন? আমির একটুও অবাক হলো না, মুখের প্রকাশভঙ্গি পাল্টালো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি আমি এসব। পদ্মজা আমিরের দুই হাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল, আমাকে বলুন, অনুরোধ লাগে, বলুন, আমি শুনতে চাই। অনেক দিন ধরে নিজের ভেতর পুষে রেখেছি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, আমার ধারণা তোমার ধারণা অব্দি সীমাবদ্ধ, এর বাইরে কিছু জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি, আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি। আমিরের গলাটা কেমন শোনালো। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, কেন, কেন দিয়েছেন? আমির হাসল, বলল, ধুর, এখন এসব গল্প করার সময়। শোনো, এরপর কি করব? পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, কথা ঘোরাবেন না। আমি খেয়াল করেছি হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন, কোনো ব্যাপার পাত্তা দেন না। সবসময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন, কোনো ঘটনায় নিজেকে জড়ান না। কেন নিজেকে গুটিয়ে রাখেন? আমিরের দৃষ্টি অস্থির। সে এক হাতে ব্যর্থ খামচে ধরার চেষ্টা করে, ঘন ঘন শ্বাস নেয়। পদ্মজা খুব অবাক হয়, আমিরের এত কষ্ট হচ্ছে কেন? পদ্মজার উৎকণ্ঠা, কি হলো আপনার, কোথায় কষ্ট হচ্ছে? না, কিছু না। এই পদ্মজা। আমি চট করে পদ্মজার দুই হাত শক্ত করে ধরল, চোখ দুটিতে ভয়। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, অনেকবার বলতে গিয়েও পারিনি। আজ যখন কথা উঠেছে। আচ্ছা পদ্মজা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনের একমাত্র সুখের আলো তুমি। পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল। সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আমির উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, লুকানো সব কথা বলুন আমাকে। আপনি আমার স্বামী, আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি। বিশ্বাস করুন। আমির নতজানু হয়ে বলল, আমি আমার আব্বার অবৈধ সন্তান। আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায়, দিয়ে যায় অভিশপ্ত জীবন। পদ্মজা দুই পা কেঁপে ওঠে, মাথা ভনভন করে ওঠে, শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। আমি ঢোক গিলে আবার বলল, আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন। আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায়, কিছুতেই আমাকে মানতে চায়নি। তখন ছেলে মেয়ে ছিল না আম্মার, তাই মাস ঘোরাতে আমাকে মেনে নিল, ছেলের মতো আদর শুরু করলো। এসব দাদুর মুখে পড়ে শুনেছি। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো। যখন আমার 11 বছর, আমি আর রেদোয়ান একসাথে জানতে পারি, আব্বা আবার রেদোয়ানকে খুব আদর করতেন। রেদোয়ান ছোট থেকে আমার সাথে ভেজাল করত, ঝগড়া করত। যখন এমন একটা খবর জানতে পারলো, ও আরও হিংস্র হয়ে উঠল। আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম। রেদোয়ান স্বাস্থ্যবান, তেজি ছিল। আব্বার এমন ছেলেই পছন্দ। কেন পছন্দ জানি না। 19 থেকে 20 হলে রেদোয়ান খুব মারত। আব্বার কাছে বিচার দিলে রেদোয়ান আরও 10টা বানিয়ে বলতো। তখন আব্বা আমাকে মারতেন। রেদোয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল। 1.5 দিন পড়েছিলাম। রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছিলাম। মুখ বাঁধা ছিল, তাই এত চিৎকার করেছি, তবুও কেউ শোনেনি। ভয়ে বুক কাঁপছিল। মনের ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি। বাঁচানোর মতো কেউ ছিল না। 1.5 দিনের সময় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামে একজন। উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান। বাড়িতে বৈঠক বসে। রিদওয়ানকে দুটো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিদওয়ান এক তো বলিষ্ঠ পান, তার উপর আমার 2 বছরের বড়। কিছুতেই পেরে উঠতাম না।
পানিতে ঠেসে ধরে রেখেছিল অনেকবার। ওর মস্তিষ্ক অসুস্থ। আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে। আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না, সবসময় নিশ্চুপ। কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার 15 বয়স শীতের রাতে পালিয়ে যায়, শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর পরদিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে। আমার সামনে রেদোয়ান, আব্বা, চাচা, আম্মা সবাই। বুঝে যায় আমার কোনো জায়গা নাই আর, এখানেই থাকতে হবে, যতই কষ্ট হোক থাকতে হবে। আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না, চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা হেঁচকি তুলে কাঁদছে। আমির অশ্রুসজল চোখ মেলে পদ্মজার দিকে তাকালো, হেসে ফেলল। পদ্মজার 2 চোখের জল মুছে দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছ কেন? এসব তো পুরনো কথা। আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই। আমি ভালো ছাত্র ছিলাম, এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম, সবসময় ভালো ফলাফল ছিল। এজন্য কদর একটু হলেও পেতাম। যখন আমার 18 বয়স, বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি। রাত করে অদ্ভুত কিছু শব্দ শুনি, জঙ্গলে আলো দেখতে পাই। চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি। রেদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করত। ওদের চোখে মুখে থাকতো লুকোচুরি খেলা। আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি। প্রায় 10 মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে। এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন। তবুও বেহার মতো কয়েকদিন পর আবার অনুসরণ করি। রেদওয়ান পিছনে ছিল দেখিনি। আব্বা সেদিন অনেক মারল, দা ছুঁড়ে মারেন। এই যে থুতনির দাগটা, এটা সেই দায়ের আঘাত। একসময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন। বললেন আমাকে শহরে পাঠাবেন পড়ালেখার জন্য, কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন। আমি যেন এই বাড়ি আর বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই। আমি মেনে নেই, রেদওয়ানের সাথে থাকতে হবে না আর। এর চেয়ে আনন্দের কি আছে? চলে আসি ঢাকা। শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ। এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয়, তবুও থেমে যায়নি। যুদ্ধ করে চলেছি। আমাকে বাঁচতে হবে, মানুষের মতো বাঁচতে হবে, কারো লাথি খেয়ে না। যখন আমার 23 বছর, তখন থেকে আমার কদর বেড়ে যায়। ব্যবসায় মোটামুটি সফল হয়ে যায়। ভাগ্য ভালো ছিল আমার, অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি। তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ। রিদওয়ান আগের মতো হাত তোলার সাহস পায় না। সেই আমি আজ এই জায়গায়। এখন আমার যে অবস্থান, আওলাদার বাড়ির কারোর সাহস নেই আমার চোখের দিকে তাকানোর। আমি চাইলেই শোধ নিতে পারি, কিন্তু নেব না। তারা থাকুক তাদের মতো। রিদওয়ান ছোটবেলা যা করেছে মেনে নিয়েছি, এখন তোমার দিকেও নজর দিয়েছে। ওর নজর আমার বাড়ি, গাড়ি, অফিস, গোডাউনেও আছে। আমি টের পাই। ও পারলে আমাকে খুন করে দিত, কিন্তু পারে না। আমার ক্ষমতার ধারে কাছেও ওর জায়গা নেই। এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে। আমার অহংকার করার মতো অনেক কিছু আছে। হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে, আমি নিশ্চিত। তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ছাড়া ওই বাড়ির সবার ভালোবাসা মুখোশ মাত্র। আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী। আমি পেয়ে গেছি, আর কিছু দরকার নেই। আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি। এখন আমার মন শান্ত, কোনো চিন্তা নেই। খুব বেশি সুখী মনে হচ্ছে। আমি পদ্মজার হাতে চুমু খেলো। পদ্মজা তখনও কাঁদছে। সে আচমকা আমিরকে জড়িয়ে ধরল, গভীরভাবে, শক্ত করে। এরপর কান্নামাখা কণ্ঠে বলল, আমি কখনো আপনাকে কষ্ট দেব না, কোনো দিন না। কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গর্দান নেব। আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করব। কারো সেই ক্ষমতা নেই আর, মিছে মিছে ভয় পাচ্ছ। পদ্মজা আরও শক্ত করে ধরার চেষ্টা করে। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে বলল, এই প্রথম আমার বউয়ের গভীর আলিঙ্গন পেলাম, ভালো লাগছে, ছেড়ো না কিন্তু। প্ল্যাটফর্মে হাঁটছে ওরা। আমির পদ্মজার এক হাত ধরে রেখেছে। খুব দ্রুত হাঁটছে। পদ্মজা তাল মেলাতে পারছে না, চেষ্টা করছে। মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল। আমি সেখানে গিয়ে থামি। লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল। ব্যাগ জায়গা মতো রাখিয়ে আমির আগে পদ্মজাকে উঠতে বলল। পদ্মজা অবাক হয়। এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার, কিন্তু প্রকাশ করলো না। আমিরের কথা মতো গাড়িতে উঠে বসলো। এরপর আমির উঠল, গাড়ি চলতে শুরু করে। আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে, বলল, আমাদের নিজস্ব গাড়ি। কথা ছিল কিন্তু, আমার গাড়ি নিয়ে রাত বেরাতে যখন তখন ঘুরতে বের হব। পদ্মজা কিছু বলল না। সে উপভোগ করছে নতুন জীবন। ঘণ্টাখানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে। কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশের দরজা খুলে দিল। আমির পদ্মজাকে নিয়ে নামলো। পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ হয়। দৈত্য বাড়ি, মানে ডুপ্লেক্স বাড়ি। একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল।
পদ্মজার সাথে পরিচিত হলো। এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী। ইনি বোধহয় বাড়ির কাজের লোক। সবাই একসাথে বাড়ির ভেতর ঢুকলো। পদ্মজা তার নতুন বাড়ি মন দিয়ে দেখছে। পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা উত্তর দক্ষিণে লম্বা। দক্ষিণ পাশে বারান্দা, তাতে নানা ধরনের ফুল ফুটে আছে টবের মধ্যে। মনে হবে যেন একটা ছোটখাটো বাগান। বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোণের দিকে বেশ বড় শোবার ঘর। পদ্মজা প্রশ্ন করার আগে আমির বলল, না, এটা আমাদের ঘর না। উত্তর পশ্চিম কোণের দিকে রান্নাঘর এবং টয়লেট, আর এই দুয়ের মাঝে মানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানটায় খাওয়ার ঘর। বৈঠকখানার মাথার ওপর দিকে তাকালে সেখানে সোনালী কালারের ঝাড়বাতি ঝুলছে। বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপর দিকে উঠে গেছে। আমির পদ্মজাকে নিয়ে সেদিকে হাঁটে। সিঁড়ি পেরোনোর পর হাতের বাঁ দিকে অনেক বড় একটা শোবার ঘর। দামি দামি জিনিসে সৌন্দর্য আকাশ ছোঁয়া। দুজন একসাথে ঢোকে। পদ্মজা চোখ ঘুরিয়ে সব কিছু দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদ্মজা বোরকা খুলে কলপার খুঁজতে থাকলো। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, এই যে এদিকে। দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। পদ্মজা দুই তলাটা আরেকটু দেখার জন্য ডান দিকে মোড় নিল। প্রথমে চোখে পড়ল বড় ব্যালকনি, এরপর আরেকটা শোবার ঘর। ব্যালকনিতে লতাপাতা ছোট ছোট টব। বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যায় 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো। বুয়া কাজ ছেড়েছে 3 মাস। পদ্মজা আর কাজের লোক নিতে দিল না। সে এক হাতেই নাকি সব পারবে। তবুও আমির একটা 12-13 বছর বয়সী মেয়ে রেখেছে সাহায্যের জন্য। ভোরের নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্মজা। এরপর শাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য। আমিরকে ব্লেজার টাই পরতে সাহায্য করে। প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল, অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, এই পোশাকের নাম কি? আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। আমির হেসে জবাব দিয়েছিল, ব্লেজার, বাইরে থেকে আনা। এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল। সব কিছুই এখন তার চেনা জানা। এই বিলাসবহুল জীবন বেশ ভালো করেই উপভোগ করছে। মানুষটা সারাদিন ব্যস্ত থাকে, তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে, অফিস দেখিয়েছে। সব কিছু সাজানো গোছানো। গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত কত রকমের দ্রব্য। পদ্মজা জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়েও বেশি পেয়েছে। সকাল 9টা বাজে। আমি তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি মিটিং আছে। পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমি 2 তলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজে চলে যেও। আরে খেয়ে যাবেন তো? সময় নেই, আসছি। খেয়ে যান না। বলছি তো তারা আছে, জোরাজোরি করছো কেন? আমি দ্রুত বেরিয়ে যাই। পিছু ডাকতে নেই, তাই পদ্মজা ডাকলো না। মনাকে ডেকে বলল, খেয়ে নাও তুমি। মনা পদ্মজার সাহায্যকারী। পদ্মজা ছোটোখাটো ফরমায়েশ পালন করে। পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে। আজ কলেজে যেতে ভালো লাগছে না। ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে। মায়ের কথা খুব মনে পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অকারণে মন বিষণ্ণতায় চেয়ে আছে। অকারণেও না বোধ হয়। আমির বিরক্ত হয়ে কথা বলেছে, এজন্যই বোধহয় মন আকাশে বৃষ্টি নেমেছে। পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল। সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে। পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল। আমির দাঁড়িয়ে আছে, বাইরে বাতাস। পদ্মজা বলল, আসুন। আমির ভেতরে আসে না। সে ঠায় দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা কপাল কুঁচকালো, বলল, কি হলো, আসুন। আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা চেঁচিয়ে ওঠে পড়ল, কেউ দেখবে। আমির মনাকে ডাকলো, মনা, কই রে, দেখে যা। আপনি ওকে ডাকছেন কেন? এবার কাউকে দেখাবই। উফ, আল্লাহ, ছাড়ুন। মনা, মনা। মনা 2 তলা থেকে নেমে আসে। আমির মনাকে দেখে বলল, এই দেখ, তোর আপারে কোলে নিয়েছি, দাঁড়া, তোর সামনে একটু আদর করি। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। চাপা স্বরে বলল, মনা কি ভাববে? আমি আর বলবো না কেউ দেখবে, ছেড়ে দিন। আমির পদ্মজাকে নামিয়ে দিল। মনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। আমির বলল, যা, ঘরে যা। মনা যেন এটাই শোনার অপেক্ষায় ছিল, দৌড়ে চলে যায়। পদ্মজা হাঁপ ছেড়ে বাঁচল। আমিরকে গুরুজনদের মতো বলল, আক্কেল জ্ঞান কখন হবে আপনার? বয়স তো কম হলো না। অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল, আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে? বিয়ের তো কম দিন হলো না। আপনি আপনি কালা চাঁদ না, কালা মহিষ। এটা পূর্ণ বলতো না? হ্যাঁ, আমি মোটেও কালো না।
তো কি, এই যে দেখুন দেখুন, আমার হাত আর আপনার হাত। পদ্মজা হাত বাড়িয়ে দেখায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে চুমু খেয়ে বলল, এই হাতও আমার। পদ্মজা বলল, ঠেসে ধরা ছাড়া আর কিছু পারেন আপনি? ছাড়ুন। আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকলো। দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল 10টা বাজে, অথচ কুয়াশার চাদরে চারদিক ঢাকা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মজা। মনটা কুগাইছে, বুকে অজানা একটা ঝড় বইছে। স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না। ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত। প্রায় 4 মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসে না। পদ্মজা 9টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। একটা সুন্দর স্বপ্ন দেখে হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে। পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে। পদ্মজা কথা বলতেই ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে আসলো। আপা, আপা, আমি তোমার গলার সুর শুনতেছি, তুমি শুনছো? শুনছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো। তুমি কেমন আছো? আমার বিশ্বাস হচ্ছে না, তোমার গলার স্বর শুনছি। আচ্ছা শোন, বলো আপা, আশেপাশে কেউ আছে? খালাম্মা আছে। এই বাড়িতে আর আসবি না, আমি যতদিন না আসবো। মনে রাখবি। কেন? কেন আপা? মানা করেছি, শুনবি। আচ্ছা, কিন্তু আমি ভেবেছিলাম এরপর প্রতিদিন দুলাভাইয়ের বাড়িতে আসব আর তোমার সাথে কথা বলবো। ধুর, আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো। এরপর প্রতিদিন আমাদের কথা হবে। এখন আমার মানা শোন। টাকা কই পাবে? সেদিন উনি বলেছিলেন নিয়ে আসবেন, আমি মানা করেছিলাম। তুমি আনন্দে থাকলেই আমার সুখ। তোমার সুখের জন্যই এখন আমার সব। আর কি বলার। দুলাভাই খুব ভালো, তাই না আপা? হুম। আমার শরীর ভালো আছে? আছে, আগের চেয়ে ভালো। খেয়াল রাখিস আমার। রাখবো। বাতাসটা বেড়েছে, পদ্মজার গা কাটা দিচ্ছে। আচমকা ঘুমটা ভেঙে যায়। চট করে উঠে বসে। হাতের দিকে তাকিয়ে দেখলো টেলিফোন নেই। একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল। পদ্মজার দেয়াল ঘড়িতে দেখে 11টা বাজে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে। সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা যাবে ভাবা হাস্যকর। পদ্মজা বিছানা থেকে ড্রয়িং রুমে চলে আসে। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে। পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সে দীর্ঘশ্বাস ছাড়ল। রান্নাঘরে যেতে যেতে ডাকলো, মনা। পরক্ষণে মনে পড়ল মনা বাসায় নেই। 2 দিন আগে বাড়িতে গিয়েছে। খুব একা লাগছে তার। সব কিছুই রান্না করা আছে। আর কি রাঁধবে? 1 কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মজা 1 কাপ চা নিয়ে ড্রয়িং রুমের জানালার পাশ ঘেঁষে বসল। গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিল সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠে খাওয়া, কত লোভনীয় সেই দিনগুলো। কলিং বেল বেজে উঠল। অসময়ে কলিং বেল শুনে পদ্মজা অবাক হলো। আমির তো এখন আসবে না। 2 ঘন্টা আগেই বের হলো, তাহলে কে এসেছে? গায়ে শাল টেনে নিল সে। এরপর দরজা খুলল। দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, এত দ্রুত? তৈরি হও, বাড়িতে যাব। পদ্মজা চোখের পলক ফেলে আবার তাকালো। বলল, বাড়িতে মানে অলন্দপুর? আমির দরজা লাগিয়ে দিয়ে বলল, হুম। দ্রুত যাও, শাড়ি পাল্টাও। পদ্মজার উৎকণ্ঠা। হুট করে যে কোনো খারাপ খবর? আমির হেসে বলল, তেমন কিছু না। কয়দিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো, তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম। তোমার কলেজ তো শীতের বন্ধই আছে। আমি 1 সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি। আর আলমগীর ভাইয়া এসেছে, কোনো চিন্তা নেই। এবার দ্রুত যাও। ট্রেন 12টায়। আজকে শেষ ট্রেন কিন্তু এটাই। আমি তৈরি আছি, শুধু লাগেজের 2-3টা শার্ট ঢুকিয়ে নিলেই হবে। পদ্মজা আর কিছু বলল না। ছুটে যায় 2 তলায়। তার হৃৎপিণ্ড খুশিতে দামামা বাজাচ্ছে। 10 মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজও গুছিয়ে ফেলে। দুজন বেরিয়ে পড়ে। গন্তব্য অলন্দপুর। দীর্ঘ 8 মাস পর জন্মস্থান, জন্মদাত্রী, জন্মদাতা, ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মজা। ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টের পাচ্ছে না সে। কেবিনে ঢোকার পর থেকে বারবার এক কথাই বলে চলেছে পদ্মজা, কতদিন পর যাচ্ছি। আম্মা হুট করে আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফেলে। পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে। আমির হাসল। পদ্মজার 1 হাত মুঠোয় নিয়ে বলল, আসো গল্প করি। পদ্মজা তাকালো। তার চোখ দুটি হাসছে।
চিকমিক করছে। সে প্রশ্ন করল, আলমগীর ভাইয়া আমাদের বাসায় উঠবেন? না, অফিসেই থাকবে। রানী আপা ভালো আছে? কিছু বলছে? আমি চুল ঠিক করতে করতে ব্যথিত স্বরে বলল, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট করতে দিল না, এরপর মৃত বাচ্চা জন্ম দিল। এখন অবস্থা আরও করুণ, ঘরে বন্দি। ইস, খারাপ লাগছে ভাবলে। মানুষের কপাল এত খারাপ কি করে হয়? মোড়ল বাড়ির সড়ক দেখা যাচ্ছে। পদ্মজা খুশিতে আত্মহারা, দ্রুত হাঁটছে। সে কখনো বাহারি শাড়ি বোরকা পরে না, আজ পরেছে। শাড়ি বোরকা দুটোতেই ভারী কাজ, চকচক করা ছোট বড় পাথর। দেখলে মনে হয় হীরাপান্না চিকচিক করছে। সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী। কোনো কমতি নেই তার জীবনে। মোড়ল বাড়ির গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নিভে যায়। পূর্ণা প্রেমা দাঁড়িয়ে আছে, দুজনকে চেনা যাচ্ছে না। শুকিয়ে কয়লা হয়ে গেছে, চোখ গর্তে ঢুকে গেছে, গাল ভাঙা, গায়ে শুধু হাড্ডি। মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে। পূর্ণা পদ্মজাকে দেখেই আপা বলে কেঁদে উঠল। ছুটে না এসে মাটিতে ধপ করে শব্দ তুলে বসে পড়ল। প্রেমা দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। পদ্মজা বাকরুদ্ধ, অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে। চোখ দুটো খুঁজতে থাকলো মাকে। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের চোখ অস্থির। পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল। আর চোখে দেখে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। কেন আসছে না ছুটি? কিসের এত কষ্ট ওর? পদ্মজা এগিয়ে আসে, পূর্ণাকে টেনে তুলে ক্ষীণস্বরে পড়ল, এত শুকিয়েছিস কেন? আম্মা, আম্মা ভালো আছে? আপা, আপারে বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। পদ্মজা ঘরের ভেতর তাকায়। কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার। পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভেতর ঢুকলো পদ্মজা। সদর ঘরে চেনা অনেকগুলো মুখ, প্রতিবেশী সবাই। আপন মানুষগুলো কোথায়? পদ্মজা আরো 2 পা এগিয়ে আসে। উঠান থেকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসে, পদ্ম আইছে, পদ্ম। সদর ঘরের মধ্যখানে পাটিতে শুয়ে আছেন হেমলতা। গায়ের ওপর কাঁথা, মেরুদণ্ড সোজা করে শুয়ে আছে। গোলাপ জলের ঘ্রাণ চারপাশে। পদ্মজার বুকের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করলো। বুকে এত ব্যথা হচ্ছে। সে হেমলতার পাশে বসলো। নিস্তরঙ্গ গলায় ডাকলো, আম্মা, ও আম্মা। হেমলতা পিটপিট করে তাকান। চোখ দুটি ঘোলা, গাল ভেঙে গেছে। চোখ দুটি গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে। পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। চিনতে পারলেন না। পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে। তাতেও হেমলতার ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মতো ঘরের ছাদের দিকে তাকিয়ে আছেন। মঞ্জুরা সদর ঘরে ঢুকেই বিলাপ শুরু করেন মাত্র। পদ্মজা জোরে চেঁচিয়ে উঠল, চুপ করো, কেউ কাঁদবে না, চুপ করো। সবার কান্না থেমে যায়। পদ্মজা হেমলতাকে বলল, ও আম্মা, কথা বলো। আমি আমি তোমার পদ্মজা, তোমার আদরের পদ্মজা। আম্মা 4 মাস ধরে কাউকে চিনে না আপা। পূর্ণা ডুকরে কেঁদে উঠল। পদ্মজার চোখ পড়ে সদর ঘরের কোণে। মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন। মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই। পিঠের হাড়টি ভেসে আছে। পদ্মজা বাকহীন হয়ে পড়েছে। কিছু বলবে নাকি কাঁদবে? বুকে কেমন যেন হচ্ছে। শরীরের শক্তি কে যেন শুষে নিয়েছে। পদ্মজা 2 হাতে হেমলতার মাথা তুলে ধরল। হেমলতা তাকান। নিষ্প্রাণ চাহনি। হেমলতার মাথাটা পদ্মজার বুকের সাথে জড়িয়ে ধরে। আকুল ভরা কণ্ঠে পড়ল, একবার কথা বলো আম্মা, একবার 2 হাতে জড়িয়ে ধরো। হেমলতার হাত দুটো নেতিয়ে আসে মাটির উপর। পূর্ণা খেয়াল করে হেমলতার হাত দুটি কাঁপছে। চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার, কিন্তু পারছে না। তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছেন? পদ্মজা কাঁদতে থাকলো। অনেকে অনেক কিছু বলছে, কারো কথা কানে ঢুকছে না। শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হেমলতা, হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজরানী। স্বপ্ন তো সব পূরণ হয়নি, এ তো কথা ছিল না। তবে কেন এমন হচ্ছে? পদ্মজার বুক ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণায় সারা শরীর বিষিয়ে যাচ্ছে। কাপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেলো পদ্মজা। ভারী করুণভাবে বলল, ও আম্মা, কোথায় হারালো তোমার তীক্ষ্ণ দৃষ্টি, ঝাঁঝালো কণ্ঠ? কেটে যায় অনেকটা মুহূর্ত। কাছের মানুষেরা ছাড়া আর কেউ নেই। কারো মুখে রা নেই। হেমলতার মতোই সবাই বাকহীন, স্তব্ধ। কেউ খায়নি। বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেঁধেছেন। প্রেমা, প্রান্ত, আমি ছাড়া কেউ খেলো না।
পদ্মজাকে অনেক জোরাজোরি করেছে আমির। পদ্মজা খেলো না, আমিরও আর ঘাটালো না। পদ্মজা জানতে পারল 2 মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন। এক দুটো কথা বলেন মাঝে মাঝে, 4 দিন ধরে তাও বলেন না। গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে। এমন অবস্থা হয়েছিল, সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়েই যাবে। হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে। তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে। মোর্শেদ অনুরোধ করে বলে পদ্মজা আর আমিরকে খবর দিতে, ওরা যেন দ্রুত চলে আসে। রাতের ট্রেনে সকালে গোডাউনে পৌঁছে আলমগীর আমিরকে সব বলে। আমির সব শুনে আর দেরি করেনি, পদ্মজাকে নিয়ে চলে আসে। পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি। পদ্মজা এত সব জেনে কিছু বলল না। অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে, কারো কথা শুনতে ইচ্ছে করছে না। সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার। হেমলতা কিছুতেই কথা বলছেন না, একটু একটু পানির বেশি আর কিছুই খাচ্ছেন না। গায়ে মাংস বলতে নেই, চামড়া ঝুলে গেছে। পদ্মজা হেমলতার পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল। এরপর শোয়া অবস্থায় অজু করালো। ঠোঁট ভেঙে কেঁদে আরও একবার আকুতি করল, একবার কথা বলো আম্মা, একবার ডাকো পদ্মজা বলে। হেমলতা তাকালেন, কিছু বললেন না, তাকিয়েই রইলেন। মাঝরাতে সবাই যখন ঘুমে পদ্মজা ঝেঁকে ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেলেও তার চোখ দুটি পলকও ফেলছে না। মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে। ঝিঝি পোকার ডাক, শিয়ালের হাঁক চাপিয়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে। অবচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে। পদ্মজার বুকে ভয় জেগে বসে, চোখ ফিটে জল বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করছি, আমার মাকে কষ্ট দিবেন না। মুখে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টায় বারবার ব্যর্থ হতে থাকলো পদ্মজা। কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে, ঠান্ডায় শরীর জমে গেছে, চোখটা লেগেছে মাত্র। তখনই দপদপ একটা শব্দ ভেসে আসে। পদ্মজা চমকে তাকালো। হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছেন, শরীর কাঁপছে। পদ্মজার নিঃশ্বাস থেমে যায়। পদ্মজার এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল, আম্মা, আম্মা, যেও না আমাকে ছেড়ে। ও আম্মা, আম্মা, আমার কষ্ট হচ্ছে আম্মা, তোমার খুব কষ্ট হচ্ছে আম্মা, পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না আম্মা, আম্মা। পদ্মজা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে, হাউমাউ করে কাঁদতে থাকে। সবার ঘুম ছুটে যায়। একসাথে করুণ কান্নার স্বরে ভেসে ওঠে মোড়ল বাড়ি। পদ্মজা কাউকে অনুরোধ করে বলে, নিয়েন না আমার আম্মাকে, কষ্ট দিচ্ছেন কেন এত? আমার কষ্ট হচ্ছে আম্মা, ও আম্মা, আম্মা, আমাকে ছেড়ে যেও না। পদ্মজা কাঁদতে কাঁদতে সূরা ইয়াসিন পড়া শুরু করল। হেমলতা শেষবারের মতো উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায়। শরীরের কাঁপাকাঁপি থেমে যায়। দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো। পদ্মজা দেহটাকে খামচে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে ওঠে। আশেপাশের সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে। পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। ফজরের আজান পড়ছে। আমির পদ্মজাকে হেমলতার থেকে ছাড়ানোর চেষ্টা করে। কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মজা ছাড়তে চাইল না, যেন তার ডাকেই ফিরে আসবে হেমলতা। এমন কি হতে পারে না? হেমলতা কথা বলে উঠলেন, আবার হাঁটলেন। পদ্মজাকে ধমকে বললেন, চুপ, এত কিসের কান্না? আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের, এত নরম হলে চলবে না। এটা শুধুই কল্পনা। আত্মা একবার দেহ ছেড়ে দিলে আর ফিরে আসে না, আপন ঠিকানায় ফিরে যায়। হেমলতা নামে মানুষটার আয়ুকাল এতটুকুই ছিল। তিনি ওড়াল দিয়েছেন পরকালে, রেখে গেছেন আদরের 3 কন্যা। আদরের কন্যাদের ছেড়ে তো কখনো দূরে থাকতে পারতেন না। এবার কিভাবে চলে গেলেন? তিনি নিশ্চয়ই মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করেছেন, পেরে ওঠেননি। ভোরের আলো ফুটতেই পদ্মজা নিজেকে শক্ত করল। গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসল। হেমলতা বলতেন, মা বাবা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া ভালো। এতে করে কবরে আযাব থাকলে কম হয়। সে প্রতিটি অক্ষর পড়ছে আর কাঁদছে। জীবনের আকাশের 7 রঙা রংধনু নিভে গেছে, আর কখনো উঠবে না, কোনো দিন না। মোর্শেদ পাঞ্জাবির হাতা দিয়ে চোখের জল মুছছেন, আবার ভিজে যাচ্ছে। গোসলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে, ঠোঁটের কোণে যেন হাসি লেগে আছে। পদ্মজা হেমলতার মৃতদেহের সামনে এসে দাঁড়ায়। সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে বুকটা হাহাকার করে ওঠে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমি জানি তোমার রুহ আমার পাশেই আছে। এভাবে কথা না ভাঙলেও পারতে আম্মা, বলেছিলে কখনো কিছু লুকাবে না।
বেহেশতে ভালো থেকো আম্মা। আমি পূর্ণা, প্রেমা, প্রান্তকে দেখে রাখবো। এরপর হাঁটু ভেঙে খাটিয়ার সামনে বসলো। হেমলতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো কিন্তু। আমির, হিমেল সহ আরও দুজন খাটিয়া কাঁধে তুলে নিল। কালিমা শাহাদাত বলতে বলতে তারা সামনে এগোয়। পূর্ণাকে তিনজন মহিলা ধরে রেখেছে। সে হাত পা দিয়ে ঝাঁপিয়ে চেষ্টা করছে ছোটার। তার ইচ্ছে হচ্ছে মৃতদেহটাই আঁকড়ে ধরে রাখতে। পদ্মজা মাটিতে বসে পড়ে। কি যেন বুক ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে। আম্মা, আম্মা বলে দুই হাতে মাটি খামচে ধরে। মাটিতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে, আমার আম্মাকে কষ্ট দিও না মাটি, একটুও কষ্ট দিও না। আমার আম্মাকে যত্নে রেখো। হীরের টুকরো তোমার বুকে ঘুমাতে যাচ্ছে, কষ্ট দিও না, কষ্ট দিও না। হাড় কাঁপানো শীতে কাঁপছে পদ্মজা। সন্ধে থেকে খুব ঠান্ডা পড়েছে। এক কাপড়ে মাটিতে মা একা আছে ভেবে পদ্মজার অশান্তি হচ্ছিল। তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে আসে মায়ের কবরে। সদ্য হওয়া কবরের কাঁচা মাটির ঘ্রাণ আসছে। পদ্মজা কম্বল দিয়ে মায়ের কবর ঢেকে দিল। এরপর দুই হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, মনে আছে তোমার, যখন আমি ছোট অনেক, আব্বা আমার গায়ের কম্বল নিয়ে গিয়েছিল, তখন তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে সারা রাত আমাকে জড়িয়ে ধরে রেখেছিলে। মনে আছে? আমাকে কেন সেই সুযোগ দিলে না? কেন বললে না তুমি মরণ রোগে আক্রান্ত? আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে আম্মা? কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করার সুযোগ? কোন দোষে আমার সঙ্গ তুমি নিলে না? মৃত্যুর আগে নিজের মেয়ের সাথে এত বড় অনাচার করে গেলে আম্মা। বিশ্বাসঘাতকতা করলে। আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। কখনো কোনো বিষয়ে জোর করিনি, জোর করে জানতে চাইনি। আমি বিশ্বাস করতাম তুমি সব বলবে আমায়। তুমি নিজে আমাকে বারবার বলেছ তোমার জীবনের এক বিন্দু অংশ থাকবে না যা আমাকে বলবে না। তবে কেন সেই কথা রাখতে পারলে না? আমার কষ্ট হচ্ছে আম্মা। তুমি অনুভব করছো আমি তোমার বুকে শুয়ে অভিযোগ তুলছি? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমার কাছ থেকে কেড়ে নিয়েছো 10 মাস। তুমি পারতে আমাকে বলতে। তুমি পারতে আমাকে বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে। তুমি পারতে আমাকে আরও 10 মাস আমার মায়ের সঙ্গ দিতে। আমি এত আক্ষেপ নিয়ে কি করে বাঁচবো আম্মা? কয়েকটা শিয়াল দূরে দাঁড়িয়ে আছে। মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদতে পারে এমন হয়তো কখনো দেখেনি তারা। পদ্মজা হেমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে আর অশ্রু বিসর্জন করছে। আত্মহত্যা পাপ না হলে হয়তো এই পথে বেছে নিত সে। মোর্শেদ আমির টর্চ নিয়ে পদ্মজাকে খুঁজতে খুঁজতে কবরে আসে। হেমলতার কবর দেখে মোর্শেদ দুর্বল হয়ে পড়েন। পদ্মজার সাথে সাথে তিনিও কাঁদতে থাকেন। আমিরের শব্দের ভাণ্ডারে সান্ত্বনা মজুদ নেই। সে সাহস করতে পারল না কথা বলার। কান্না থামিয়ে পদ্মজা মুখস্থ সূরা ইয়াসিন পড়তে থাকলো। সে চায় না তার মায়ের বিন্দুমাত্র কষ্ট হোক কবরে। সন্তানের আমল নাকি পারে মৃত মা বাবার শাস্তি কমাতে। যদি কোনো পাপের শাস্তি হেমলতার আমলনামায় থেকে থাকে তা যেন মুছে যায় পদ্মজার কণ্ঠের মধুর স্বরে। ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ কমে আসে, ঠান্ডায় জমে যায়, চোখের মনের রং পাল্টে যায়। আমি দ্রুত পদ্মজাকে কোলে তুলে নিল। এরপর মোর্শেদকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে। হেমলতা পড়ে রইলেন একা একা। শেয়ালগুলি একসাথে চেঁচিয়ে উঠল, মৃত্যুর মতো সত্য আর নেই। জন্মালে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। হেমলতার ঘরে পদ্মজা আর পূর্ণা বসে আছে, দরজা বন্ধ করে। পুরো বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড়। এইসব শেষ স্মৃতি। পূর্ণা দুটো শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে। পদ্মজা মাটিতে বসে আছে, উস্কো খুস্কো চুল। পূর্ণা আর কাঁদতে পারছে না, বুক ফেটে যাচ্ছে তবুও শব্দ বেরোচ্ছে না। পদ্মজা হেমলতার চুড়ি দুটো হাতে নিয়ে বলল, আম্মা বলে এখন কাকে ডাকবো? পূর্ণা, আমাদের আম্মা কই গেল? পূর্ণা বিছানা থেকে নেমে আসে, পদ্মজাকে জড়িয়ে ভাঙা স্বরে বলল, আল্লাহ কেন এমন করলো আপা? আমাদের প্রতি একটু দয়া হলো না? এই ঘরটায় আর আসবে না আম্মা। আপা, আম্মা আসে না কেন? আপা, আমার শ্বাস নিতে কষ্ট হয়। আমাকে মেরে ফেলো। কাঁদিস না বোন, আমাদের সবার আবার দেখা হবে পরকালে। এরপর আর মৃত্যু নেই। অনন্তকাল একসাথে থাকবো, ঠিক দেখা হবে। পালঙ্কের ওপর একটা পুরনো খাতা। পদ্মজা হাত বাড়িয়ে নিল। পূর্ণা এই খাতার প্রতিটি অক্ষর আগেই পড়েছে, তাই আর ঘাটল না। সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে শুয়ে পড়ে। পদ্মজা খাতার পৃষ্ঠা উল্টায়। আমার আদরের পদ্মজা, আজ 15 দিন তোর বিয়ের। প্রতিটা রাত আমার নির্ঘুমে কাটে।
পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতি। স্মৃতিগুলো আমায় বিষে জর্জরিত করে দেয়। মেয়ে হয়ে জন্মালে বিয়ে করে শ্বশুরবাড়ি যেতেই হয়, তবুও মানতে কষ্ট হচ্ছে আমার মেয়ে সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে গিয়েছে। বলেছিলাম আমার জীবনের বিন্দুমাত্র অংশ তোর অজানায় রাখবো না। সেই কথা রাখতে আমি লিখতে বসেছি। স্বপ্ন ছিল তোকে অনেক পড়াবো, অনেক অনেক দিন নিজের কাছে রাখবো। কিন্তু মানুষের সব স্বপ্ন কি পূরণ হয়? দীর্ঘ 2 বছর আমার শরীরে বাসা বেঁধেছিল এক রোগ। প্রাথমিক অবস্থায় ছিল, কিন্তু পাত্তা দেইনি। যখন তোর ম্যাট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইজানের বাড়িতে গেলাম, তখন একজন ভালো ডাক্তারের সাথে আমার দেখা হয়। তিনি আকবর ভাইজানের বন্ধু, দেখা করতে এসেছিলেন। তখন তুই পরীক্ষা কেন্দ্রে ছিলি। ওনার নাম আসাদুল জামান, বিলত ফেরত ডাক্তার। কথায় কথায় আমার সমস্যাগুলোর কথা বলি। তিনি খালি চোখে আমাকে দেখেন, কিছু প্রশ্ন করেন, ওনার ধারণা জানান আমি পার্কিনসন্স ডিজিজ নামক প্রাণঘাতী রোগে আক্রান্ত, যার 80 ভাগ লক্ষণ আমার সাথে মিলে যায়। তিনি দ্রুত আমাকে পরীক্ষা করতে বলেন। এই রোগের চিকিৎসা তো দূরে থাক, দেশে এই রোগ পরীক্ষার কেন্দ্রও হাতে গোনা 1-2টা আছে। সেদিনটা আমার জীবনের বড় ধাক্কা ছিল। আমি দিকদিশা হারিয়ে ফেলি। আমি মারা গেলে আমার 3 মেয়ের কি হবে? কি করে বাঁচবে? ভয়ানক এই রোগ নিয়ে তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো, তবুও হাসতে হতো। মুহিব খুব ভালো ছেলে, তাই তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়নি। আমি মারা যাওয়ার আগে তোর ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলাম। বিয়ে ঠিক করে ফিরে আসি গ্রামে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে। আসাদুল জামান ঢাকার এক হাসপাতালের নাম লিখে দিয়েছিলেন, যেখানে এই রোগের পরীক্ষা করা হয়। 100 ভাগ নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করানোটা জরুরি। তার জন্য কেউ একজনকে দরকার পাশে। তোর আব্বাকে সব বলি। সব শুনে তোর আব্বা হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদেছে। আল্লাহর ওপর ভরসা রেখে চলে যায় ঢাকা। আমি তখন হুঁশে ছিলাম না। মৃত্যু আমার পিছনে ধাওয়া করছিল, তাই মাথায় আসেনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে। ঢাকা যাওয়ার পথে আল্লাহর কাছে আকুতি করি, যেন পরীক্ষায় কিছু ধরা না পড়ে, বিয়েটা ভেঙে দিতে পারি, আর আমার মেয়েদেরকে নিয়ে আরও কয়েকটা বছর বাঁচতে পারি। কিন্তু আল্লাহ শুনলেন না, তিনি দয়া করলেন না মা। জানতে পারি আমার হাতে সময় কম, এ রোগের নিরাময় নেই, যে কোনো বছরে যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। এই কথা শোনা আমার পক্ষে সহজ ছিল না। ভেঙে গুড়িয়ে গিয়েছিলাম। কিন্তু তোদের কথা মনে পড়তেই আবার নিজেকে শক্ত করে নিয়েছি। যতদিন বাঁচব শক্ত হয়ে বাঁচব, তোর জীবন গুছিয়ে দিয়ে যাব। আমি পেরেছি। তোর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে, সুখে আছিস, এই তো শান্তি। আমার ভাবতে কষ্ট হয় একদিন তোকে, তোদের সবাইকে আমি ভুলে যাব। এখন তো কথা ভুলে যাই, তখন নিজের নারী ছেঁড়া সন্তানদের মুখও অচেনা হয়ে যাবে। কি নির্মম, তাই না মা? তুই ঢাকা চলে গিয়েছিস অনেক দিন হলো। আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না। আমার শরীরের অবস্থা ভালো না। আজ নাকি প্রান্তকে চিনতে পারিনি আমি। বেশ অনেকক্ষণ ওর চেহারাটা আমার অচেনা লেগেছে। কি অদ্ভুত, ভুলে যেয়ে আবার মনে পড়ে। হাত, পা, মাথা, মুখের থুতনি, চোয়াল মাঝে মাঝে খুব কাঁপে। ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাচ্ছে। লাহারি ঘরে গিয়েছিলাম, হুট করে চৌকির উপর থেকে পড়ে গিয়েছি। পূর্ণা সে কি কান্না! মেয়েটা খুব কাঁদুনে হয়েছে। একদমই হাঁটতে ইচ্ছে করে না, শক্তি কুলোয় না। তোর কথা খুব মনে পড়ে। বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছে ছিল মনে। পেটের চামড়ার ফোসকার মতো কি যেন হয়েছে, চুলকায়, ব্যথা করে। রাতে ঘুম হয় না, রাতে ঘুম হয় না যন্ত্রণায়। তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমাতে পারে না। বাসন্তী আপা সব জানে। মানুষটা অনেক ভালো। ভুল তো সবাই করে, এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি? বাসন্তী আপার রান্না নাকি অনেক মজার হয়, খুব ভালো ঘ্রাণ হয়। প্রান্ত, প্রেমা সারাক্ষণই বলে, কিন্তু আমি সেই ঘ্রাণ পাই না। ঘ্রাণ শক্তিটাও লুপ্ত হয়ে গেছে। কয়দিন ধরে টয়লেটও হচ্ছে না, খাবার গিলতে পারি না। কোন পাপে এমন করুণ দশা হলো আমার? বোধ হয় আর শক্তি পাবো না লেখার। পুরনো সব কিছু স্থায়ীভাবে ভুলতে আর কতক্ষণ? সব লক্ষণ তো জেগেই বসেছে শরীরে, বাকি শুধু দুনিয়াটাকে ভুলে যাওয়া। আজ সারা রাত জেগে আরও কিছু কথা লিখতে চাই। সেদিন আমি জলিল আর মজনুর ছেলেকে খুন করেছি। সৈয়দ তার আগেই খুন হয়ে গিয়েছিল। আটপাড়ার বড় বিলের হাওড়ের টিনের ঘরে ওরা 3জন সবসময় জোয়া খেলে, গাঁজা খায়। সেদিনও গাঁজা খেয়ে পড়েছিল। গিয়ে দেখি সৈয়দের লাশ এক কোণায় পড়ে আছে। হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর রিদওয়ান। ও আমাকে দেখে পালিয়ে যায়।
এরকম দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়ি, তবুও থেমে থাকিনি। ঘুমন্ত জলিল আর মজনু ছেলেকে বেঁধে বাকিটুকু বললাম না, শুধু এইটুকু বলবো, আমি যখন জলিল আর মজনু ছেলেকে কোপাচ্ছিলাম তখন রেদওয়ান ঘরের একপাশে লুকিয়েছিল। সেসব দেখেছে। আমি বের হতে সে উল্টো দিকে হাঁটা শুরু করে। আজও জানতে পারিনি সে কেন সৈয়দকে খুন করেছে। তুই ঢাকা চলে গিয়েছিস ভেবে শান্তি লাগছে। রেদওয়ান ভয়ঙ্কর মানুষ। তার খুন করার হাত বলছে এটা তার প্রথম খুন নয়। সাবধানে থাকবি। আমিরকে সাবধানে রাখবি। তোর শাশুড়িকে কাঁদতে দেখেছি, ওনাকে আপন করে রাখবি। আর লেখা যাচ্ছে না, হাত কাঁপছে, কেমন ঝাপসা হয়ে আসছে চারদিক। এই খাতাটা প্রান্তের, লুকিয়ে নিয়ে এসেছি। আমার সব শাড়ির সাথে ট্রাঙ্কের ভেতর যত্নে রাখছি। আমার অনুপস্থিতিতে যখন পড়বি কাঁদবি না একদম, জীবনে বড় হবি। আমি না থাকলে মৃত্যুর কামনা করবি না। এটাও এক ধরনের পাপ। আল্লাহর যখন ইচ্ছে হবে মৃত্যু দেবেন। তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলেই মৃত্যু ধেয়ে আসবে। শুধু মৃত্যুর কথা স্মরণ রাখবি। কোরআনের পথে চলবি। কোনো পাপে জড়াবি না। অন্যায়কে প্রশ্রয় দিবি না। আমাদের আবার দেখা হবে। আমার মায়ের সাথে আবার দেখা হবে। তুই তো আমার মা, আমার পদ্মজা, আমার 7 রাজার ধন, আমার 3 কন্যা, আমার অহংকার, আমার বেহস্ত। ভালো থাকবি, খুব ভালো থাকবি। মা কিন্তু দেখব, কান্নাকাটি করতে দেখলে ওপারে আমার শান্তি হবে না। তাই কাঁদবি না। আল্লাহ হাফেজ। পড়া শেষ হতেই খাতাটা বুকের সাথে জড়িয়ে ধরে পদ্মজা। হাত পা ছুঁড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকি। তার আর্তনাদে চারদিক স্তব্ধ হয়ে যায়। পদ্মজার মাথার ছায়া এভাবেই হারিয়ে যায়। পদ্মজা কি হয়ে উঠতে পারে নিজের ছায়া নিজে? পারবে ভাই বোনদের আগলে রাখতে, বাকি রহস্যের কিনারায় পৌঁছাতে? প্রিয় শ্রোতারা, আজকের পর্বের মাধ্যমে শেষ হলো আমি পদ্মজা সিজন 1। এই পুরো যাত্রায় আপনারা যেভাবে পাশে থেকেছেন, ভালোবেসেছেন আর প্রতিটি পর্বে এত সুন্দর সাপোর্ট দিয়েছেন, তার জন্য হৃদয়ের গভীর থেকে অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আর খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমি পদ্মজা সিজন 2। আশা করি আগের মতো পাশে থাকবেন, ভালোবাসবেন, শুনবেন আর সাপোর্ট করবেন। ইনশাল্লাহ নতুন সিজন নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।